বৃত্তের ক্ষেত্রফল। আজকে আলোচনার বিষয়বস্তু নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া অফ সার্কেল। বৃত্তের ক্ষেত্রফল আমরা প্রথমে একটু নির্ণয় করার চেষ্টা করব। এই একটা বৃত্ত, তার ভেতরের অংশ যেটা, এটা বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তটার ব্যাসার্ধ মনে করি আর, এটা একক সেন্টিমিটার, মিটার বা বিভিন্ন হতে পারে। এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা একটা পদ্ধতি দেখছি, সেটা হচ্ছে এই বৃত্তটাকে, এই বৃত্তের মতো আকৃতির একটা কাগজ কাটবো। সেই কাগজটাকে আমরা দুটো টুকরো করব। এই কাগজটাকে ভাঁজ করে করে এদিকের টুকরোকে 8টা ভাগ, এদিকেরটাকে 8টা ভাগ, মানে মোট 16টা টুকরো হবে। তার মধ্যে এই দিকের টুকরো এক সাইডে এক দিকটাতে, আর এই দিকের টুকরোগুলো এক দিকটাতে, এরকম করে রেখে রেখে আমরা একটা ফিগার তৈরি করছি, একটা ছবি তৈরি করছি প্রায় আয়তক্ষেত্রের মতো। তো তারপরে এই আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, সেই দিক থেকে করব, একটু দেখে নিই। এই একটা বৃত্তাকার কাগজের টুকরো, এটাকে আমরা ভাঁজ করে করে করব। এই ভাঁজ করা, যেমন এই কাগজটাকে আমরা ভাঁজ করে রেখেছি। তো এই প্রথমে দু ভাঁজ করা হলো, তারপর পর ভাঁজ করে এরকম আমরা নিয়ে এলাম। এবারে এটা খুলে অর্ধেক দুটো টুকরো করে নেওয়া হলো। তার মধ্যে প্রথম অর্ধেকটা একদিকে আর দ্বিতীয় অর্ধেকটা আর একদিকে লাগানো হলো। দিয়ে দেখা যাচ্ছে যে এরকম টাইপের আর একটা বৃত্তকে করেছি, তাতে এই যে খাঁজে খাঁজে ঠিক মিলে যাচ্ছে, মিলে ছবিটা প্রায় আয়তক্ষেত্রাকার হচ্ছে। যদিও একদম পুরো আয়তক্ষেত্র হচ্ছে না, কারণ এগুলো আরও অনেক বেশি টুকরো করতে, তবে আয়তক্ষেত্রের আকৃতিটা আরও অনেকটা আসতো। তো আমরা আয়তক্ষেত্রের তো ক্ষেত্রফল জানি। এই যে অংশটা দেখছি, এটা বৃত্তের ব্যাসার্ধ, আর এই দিকটা বৃত্তের অর্ধেক পরিধি নিয়েছি, এই দিকটা বৃত্তের আর অর্ধেক পরিধি নিয়েছি। তো এই আয়তক্ষেত্রটার আমরা ক্ষেত্রফল বের করতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে বৃত্তের অর্ধেক পরিধি ইন্টু ব্যাসার্ধ। এটা আমি এবার খাতায় দিচ্ছি। আবার ছবিতে দেখতে পাচ্ছি এই যে, তাহলে আমরা জানি বৃত্তের পরিধি 2πr, তাহলে এই অংশটা πr, এই অংশটাও πr, এইটা বৃত্তের ব্যাসার্ধ r, এটা বৃত্তের ব্যাসার্ধ r। সুতরাং আয়তক্ষেত্রটির যেটা হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 1/2 × 2π মানে πr, প্রস্থ হচ্ছে r। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ πr × r, πr × r গুণ করে আমরা পাচ্ছি πr², অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এটা গুরুত্বপূর্ণ সূত্র। আমরা আগে শিখে নিয়েছিলাম বৃত্তের পরিধি 2πr, এখন নতুন করে পেলাম বৃত্তের ক্ষেত্রফল πr²। এই বৃত্তের ক্ষেত্রফল πr², এইটা জানা থেকে এবং এর আগের এই সূত্র থেকে কিন্তু এই চ্যাপ্টারের, এই অধ্যায়ের সমস্ত অঙ্ক হয়ে যাবে। কিছু কনসেপশন বা কিছু ধারণা আরও কাজে লাগবে, কিন্তু মূল সূত্র এই অধ্যায়ের জন্য πr², এবং আগে আমরা শিখে রেখেছি 2πr হচ্ছে পরিধি, পুরো পরিধিটা। এবারে আমরা এই বৃত্তের ক্ষেত্রে এই যে বললাম কনসেপশন বা ধারণা, বৃত্তের আমরা শুধু কোনো একটা অধ্যায়ের শুধু একটা সূত্র জানলে সবসময় অঙ্ক হয় না, তার কিছু সুন্দর ধারণা তৈরি করা প্রয়োজন আছে। তো এই ক্ষেত্রে আমি সেগুলো আলোচনা করছি একের পর এক, বিভিন্ন ধরনের ধারণা যেগুলো দিয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো আসতে পারে। দেখি, বলয়াকৃতি, অনেক সময় দুটো বৃত্ত আছে, একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত, তাদের যে মাঝের অংশ, এইটার ক্ষেত্রফল বের করতে বলে। এই আকৃতিটা, এটাকে বলয়াকৃতি বা রিং শেপ বলা হয়। তো এর আমাদের ক্ষেত্রফল যদি বের করতে বলা হয়, খুবই সোজা জিনিস এর ক্ষেত্রফল বের করা। যে বলয়াকৃতি অংশের ক্ষেত্রফল মানে বাইরের দিকটার মোট ক্ষেত্রফল, সেখান থেকে ভেতরেরটার যদি ক্ষেত্রফল বাদ দেওয়া হয়, তো আমরা ভেতরের বৃত্তের ব্যাসার্ধ r এবং বাইরের বৃত্তের ব্যাসার্ধ
ক্যাপিটাল আর, এটা স্মল আর ধরেছি, এটা ক্যাপিটাল আর ধরেছি। তো দুটো ব্যাসার্ধ যদি হয়, সুতরাং বাইরের ক্ষেত্রফল হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ভেতরেরটা হচ্ছে পাই স্মল আর স্কোয়ার। পাই কমন নিলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটা ফ্যাক্টরাইজ করে এইটা এলো। এবারে ক্ষেত্রফলটা যেমন আমরা যদি ব্যাসার্ধ যদি সেন্টিমিটার হয় সবসময় ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি হবে, ব্যাসার্ধ মিটার হলে ক্ষেত্রফল বর্গ মিটার, আমাদের এই অনুযায়ী আসবে। তাহলে এই ধরনের অঙ্কে আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকলেও হয়তো ভেতরের ব্যাসার্ধ দেওয়া থাকলো, তাহলে বাইরের ব্যাসার্ধ কত, বা ক্ষেত্রফল দেওয়া আছে বাইরের ব্যাসার্ধ আছে ভেতরের ব্যাসার্ধ কত, অথবা ভেতর বাইরের দুটোর ব্যাসার্ধ দেওয়া আছে ক্ষেত্রফল কত। আবার এই দুটো ব্যাসার্ধের যে পার্থক্য সেটা এটা হচ্ছে ডেপথ, মানে কতটুকু বেধ। বেধ দেওয়া থাকলে আমরা ভেতরের ব্যাসার্ধ থাকলে বেধটা যোগ করলে বাইরের ব্যাসার্ধ পেতে পারি। এই নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক তৈরি করা যেতে পারে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র না, এটা এই ধারণা থেকে আমরা অঙ্ক করতে পারব। এরপর আসছি বৃত্ত কখনো বা চতুর্ভুজের মধ্যে, কখনো চতুর্ভুজ বলতে গিয়ে বিশেষত বর্গক্ষেত্র তার বাইরে থাকছে, কখনো ত্রিভুজের মধ্যে কখনো ত্রিভুজের বাইরে থাকছে। সেই সমস্ত ক্ষেত্রে ওই ত্রিভুজ চতুর্ভুজ এদের বাহু আর বৃত্তের ব্যাসার্ধ এদের সম্পর্কগুলো জানতে লাগে। এদের সম্পর্ক জানলে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানা থাকলে এই ধরনের অঙ্ক করা যায়। দেখা যাক নেক্সট আমরা আসছি একটা বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। বৃত্তের বাইরে আছে বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, একই জিনিস। বর্গক্ষেত্রের ভেতরে বৃত্ত, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, অথবা বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র অর্থাৎ বৃত্তের বাইরে বর্গক্ষেত্র আছে। এই ক্ষেত্রে আমরা এদের সম্পর্কটা কি সেই সম্পর্ক জানলে আমরা অঙ্ক করতে পারবো। ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে বৃত্তের যে ব্যাস সেটা এই যে বর্গক্ষেত্র তার বাহুর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ বাহু সমান ব্যাস বা এ সমান 2r। এবার এখানে যাই দেওয়া থাক না কেন, ধরা যাক বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করে নেব। বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলে সেখান থেকে বৃত্তের ব্যাস এবং বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের বাহু পেলাম, সেখান থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, পরিধি যা ইচ্ছা আমরা বের করতে পারবো। বা উল্টোভাবেও বর্গক্ষেত্রে কোনো কিছু দেওয়া থাকলে আমরা বৃত্তের বের করতে পারবো। নেক্সট দেখি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র কিরকম না, বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র আছে। তো বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র থাকলে এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে বৃত্তের যেটা ব্যাস আছে সেটা এই যে বর্গক্ষেত্র তার কর্ণের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের কর্ণ, মানে এই এমন একটা জ্যামিতিক চিত্র পরিমিতিতে আমরা কাজ করি যেখানে আমরা মহাভারতের দুটো চরিত্রকে সমান দেখতে পাচ্ছি। অর্থাৎ জাস্ট মজার জন্য বলা, কর্ণ এবং ব্যাস এই দুটো সমান। তাহলে এটা বৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে সমান। এবার আমরা জানি বর্গক্ষেত্রের যদি বাহু এ হয় তাহলে কর্ণ হয় a√2, আর ব্যাস আমরা বৃত্তের ব্যাস 2r, a√2 সমান 2r হলো। এখান থেকে আমরা a এর মানকে r দিয়ে বা r এর মানকে a দিয়ে প্রকাশ করতে পারি। এখানে যদি ধরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দেওয়া থাকে ধরি 144, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু আমরা 12 পেয়ে যাব। তো বাহু পেয়ে গেলে সেখানে বসিয়ে আমরা ব্যাসার্ধ পেতে পারবো, ব্যাসার্ধ পেলে সেখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো বৃত্তের। ঠিক একইভাবে উল্টোটা মনে করি আমাদের বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, সেখান থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করে নেব। ব্যাসার্ধ বের করে নিয়ে সে ব্যাস বের করবো, ব্যাস বের করার পর সেই ব্যাসটা a√2 সঙ্গে সমান হচ্ছে, সেখান থেকে a পাবো, অর্থাৎ বর্গক্ষেত্রে একটা বাহু পাবো। তারপর বর্গক্ষেত্রের যা জানতে চাইবে, যদি ক্ষেত্রফল বলে বাহু স্কোয়ার, পরিসীমা বলে 4a ইত্যাদিতে আমরা বের করতে পারবো। নেক্সট আমি দেখছি ত্রিভুজের মধ্যে যদি থাকে, ত্রিভুজের মধ্যে বা ত্রিভুজের বাইরে। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বিভিন্ন আকৃতি হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, আবার বিষমবাহু ত্রিভুজ হতে পারে, বা যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। আমি প্রথমে একটা যে কোনো ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ একটা বিষমবাহু ত্রিভুজ। সেটা সমবাহু হলেও একই জিনিস কাজ করবে। এক্ষেত্রে ABC ধরলাম একটা ত্রিভুজ,
তার ভেতরে একটা বৃত্ত আছে, এটাকে অন্তর্বৃত্ত বলা আছে। তো এই ক্ষেত্রে আমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং ত্রিভুজের 3টে বাহু এবিসি হলে এই সম্পর্কগুলো কি হবে সেটা আমরা জানতে চাইছি। তো ত্রিভুজের যদি 3টে বাহু এবিসি হয় তাহলে আমরা কি করলাম, এখান থেকে 3টে লম্ব টানা হয়েছে, এই যে এইটা লম্ব, এবং প্রত্যেকটা লম্বই যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই তিনটেই আমাদের এখানে দেখো 3টে ত্রিভুজ তৈরি হয়েছে, ও এ বি, ও বি সি, ও সি এ। তাই এখানে লম্ব আমরা দেখলাম পুরো এ ত্রিভুজটা, পুরো এবিসি ত্রিভুজটা 3টে ত্রিভুজের সমষ্টি, বিওসি, সিওএ, এওবি, 3টে ত্রিভুজ যোগ করে পুরো ত্রিভুজটা হয়েছে। এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমি ডেল্টা দিয়ে ডিনোট করছি, এই ত্রিভুজ চিহ্নটা, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলটাকে শুধু ত্রিভুজ চিহ্ন দিয়ে নির্ণয় করছি। বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই বাহুটা স্মল এ ধরেছি, হাফ এ আর, একইভাবে এই দিকটা হাফ বি আর, এবং এই যে ত্রিভুজটা এওবিতে হাফ সি আর, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু আর, বা ডেল্টা ইকুয়াল টু এস আর, এস মানে ওই যে হাফ অফ এ প্লাস বি প্লাস সি বা অর্ধ পরিসীমাকে আমরা এস বলছি। তাহলে এখানে সম্পর্ক হলো ডেল্টা ইকুয়াল টু এস আর। এবারে ডেল্টাটা কি না ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রে 3টে বাহু এ বি সি দেওয়া থাকলে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্র থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। আর √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্র থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারি। তাই এই ক্ষেত্রে যদি ত্রিভুজের 3টে বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে পারবো, সেখান থেকে অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো। এবারে অন্তর্বৃত্তের যদি আমরা ব্যাসার্ধ বের করতে পারি তাহলে আমরা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল যদি জানতে চাই, পাই আর স্কোয়ার সূত্র থেকে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল করে নিতে পারবো। এই যে ধারণাটা বা এই যে কনসেপশনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের অঙ্ক এসে থাকে। এটা যে কোনো ত্রিভুজ, সেটা সমবাহু হোক, বিষমবাহু হোক, সমদ্বিবাহু হোক, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবারে পার্টিকুলার বা বিশেষ ক্ষেত্র, যদি শুধু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয় তখন আমরা কি দেখছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরও একটু সোজা কেস চলে আসছে। সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রে আমরা যদি উচ্চতার টান আমরা অঙ্কন করি এটি, এটাই মধ্যমা হবে, এই মধ্যমার 1/3 অংশটাই আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে মধ্যমাটা মানে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার আমরা সূত্র জানি √3/2 ইন্টু এ। তাই দেখো এখানে যেটা ব্যাসার্ধ ওডি, সেটা উচ্চতার 1/3 অংশ, উচ্চতার 1/3 অংশ, আবার উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, তাহলে এটা সরল করে আমরা পাচ্ছি আর হচ্ছে √3/6 ইন্টু বাহু। তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া থাকে, সেখান থেকে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এইভাবে বের করে নিতে পারি। আমরা চাইলে আগের মতো করে বের করতে পারতাম, কিন্তু তার থেকে এইভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে করা সোজা। তো এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের যদি কোনো কারণে ক্ষেত্রফল দেওয়া থাকে √3/4 ইন্টু এ স্কোয়ার, সেখান থেকে আমরা বাহু বের করে নিতে পারবো। বাহু বেরিয়ে গেলে সেখান থেকে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করে নিতে পারবো। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেরিয়ে গেলে এবারে আমাদের যদি পরিধি চায় বা বর্গক্ষেত্র মানে বৃত্তের ক্ষেত্রফল চায়, যাই চাক না কেন সেটা আমরা বের করে নিতে পারবো। তো এটাও একটা ধারণা, এটাও একটা কনসেপশন। এটা ডাইরেক্ট এইভাবে সূত্র হিসেবে প্রয়োগ করবো না, আমরা এইভাবে বের করে অঙ্কটা করব। এইবারে যদি পরিবৃত্ত মানে যদি ত্রিভুজের বাইরে বৃত্ত থাকে, ত্রিভুজের বাইরে বৃত্ত থাকে, পরিবৃত্ত বলা হচ্ছে। তো এই পরিবৃত্তের ক্ষেত্রে আমি আর এই মুহূর্তে বিষমবাহু না গিয়ে সমবাহুতে দেখছি, একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। এই যে সমবাহু ত্রিভুজটা আঁকা হয়েছে, এ বি সি সমবাহু ত্রিভুজ, তার উচ্চতা এডি, এটাই মধ্যমা, এটাই উচ্চতা, এর যে পরিবৃত্ত তার ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আর ধরেছি, স্মল আর না ধরে ক্যাপিটাল আর ধরেছি। তো এইটা যেহেতু মধ্যমার মধ্যবিন্দু ওইটা, সুতরাং এই এ আরটা যেটা ব্যাসার্ধ সেটা এই উচ্চতার 2/3 অংশ, আর যেটা এ আর না ও ও এ আর কি, ও এ যেটা
ওয়েটাই আর, সেটাই আমাদের উচ্চতা 2/3 2/3 এডি। আর এডি যেহেতু উচ্চতা √3/2 ইন্টু এ বা √3/2 ইন্টু বাহু, উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু হয় সমবাহু ত্রিভুজের এটা সূত্র। এটা সরল করে আমরা একটা পাচ্ছি, এইটা যে পরিবৃত্তের ব্যাসার্ধ। এবারে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আমরা জানি, সেখান থেকে পরিবৃত্তের পরিধি, পরিবৃত্তের ক্ষেত্রফল এগুলো বের করতে পারবো। তাই এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কীভাবে নির্ণয় করা হলো সেটা আমার জানা দরকার। নেক্সট আমরা বলছি, যেমন সমবাহু ত্রিভুজের বাইরে ছিল, এবার একটা সমকোণী ত্রিভুজের বাইরে। সমকোণী ত্রিভুজ, এই ক্ষেত্রে আমরা জানি যে একটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাই সমকোণী ত্রিভুজের বাইরে যেটা পরিবৃত্ত হচ্ছে, সেই ক্ষেত্রে এর অতিভুজ যেটা, সেই অতিভুজটাই ব্যাস হয়ে যায়। তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। পরিবৃত্তের ব্যাসার্ধ আর যদি হয় সেটা অর্ধেক, মানে অতিভুজের অর্ধেক মানে c/2, তাই বা ব্যাসার্ধ অতিভুজ/2। তো এই ক্ষেত্রে হয়তো বললো একটা ত্রিভুজ যার 3টে বাহু 3 সেমি, 4 সেমি, 5 সেমি, তার পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে কথাটা সমকোণী ত্রিভুজ কথাটা বললো না, কিন্তু আমি একটু এখানে দেখে নিই একটা চার্ট থেকে, যে কয়েকটা প্রচলিত যে সংখ্যা আছে, যেমন 3 বর্গ প্লাস 4 বর্গ সমান 5 বর্গ। তাই একটা ত্রিভুজের 3টে বাহু 3 সেমি, 4 সেমি, 5 সেমি হলে সেটা অটোমেটিক্যালি একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি। তাই সমকোণী ত্রিভুজের আমরা একটু আগে জেনে গেছি, সমকোণী ত্রিভুজের অতিভুজটাই ব্যাস হচ্ছে পরিবৃত্তের। তো আবার সমকোণী বুঝবো কী করে, সেটা বোঝার জন্য যদি বাহুগুলো এইরকম দেওয়া থাকে বা এর কোনো গুণিত 3, 4, 5 না দেওয়া থাকে, 6, 8, 10ও দিতে পারে, 2 গুণ করলে, 3 গুণ করলে 9, 12, 15 হতে পারে। যে কোনো সংখ্যা গুণ বা ভাগ করলেও এই সম্পর্কটা থাকবে বা সেটা সমকোণী হবে। একইভাবে আর একটা 12 স্কোয়ার 5 স্কোয়ার সমান 13 স্কোয়ার, বা 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 17 স্কোয়ার, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান 25 স্কোয়ার, এরকম আরও অনেক সম্পর্ক হয় বা এদের ডাইরেক্ট গুণিতকগুলো হয়, আমরা করলে এগুলো সমকোণী ত্রিভুজ হয়। তাই সমকোণী ত্রিভুজের বা একটা ত্রিভুজ বললো যে ত্রিভুজের 3টে বাহু 15 সেমি, 8 সেমি এবং 17 সেমি, তার পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 17 স্কোয়ার দেখিয়ে দেবো এটা একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং সমকোণী ত্রিভুজ যেহেতু, সুতরাং এর পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক মানে 17/2। তারপর ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। এবারে আসছি যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত। যে কোনো ত্রিভুজের পরিবৃত্তটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাও জাস্ট একটু জানার জন্য আমি এখানে দিয়ে রেখেছি। আর হচ্ছে ABC/4 ডেল্টা। ABC ত্রিভুজের 3টে বাহু 4 ডেল্টা বা ত্রিভুজ চিহ্নটা, এটা হচ্ছে গিয়ে ওই ত্রিভুজের ক্ষেত্রফল √s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c। এই ফর্মুলা থেকে আমরা বের করে নিতে পারবো ক্ষেত্রফল। সেখান থেকে ডেল্টাটা বের করে নিই, সেটা বসালে আমরা পেয়ে যাব। আমরা তাহলে একটা ত্রিভুজের ভেতরে বা বাইরে যদি বৃত্ত থাকে, তার সঙ্গে ওই ত্রিভুজের কীরকম সম্পর্ক হয় সেগুলো জেনে গেলাম বিভিন্ন ছবিতে। নেক্সট আসছি বৃত্তকলা। বৃত্তকলা কি? একটা বৃত্তের অংশ কেটে নিলে সেটাই বৃত্তকলা হয়। একটা বৃত্ত ছিল, এরকম ধরে একটা বৃত্ত ছিল, তার একটা অংশ কেটে নিলাম, এই একটা অংশ কেটে নেওয়া হয়েছে, এটা একটা বৃত্তকলা। তো এই যে বৃত্তকলা, কাটার যে অংশ কেটে বাদ দেওয়া হয়েছে, যে অংশ কেটে রাখা হয়েছে, দুটোই বৃত্তকলা হবে। তো এই যেমন একটা বৃত্ত ছিল, এখানে এইটুকু অংশ কাটা হলো, কেটে এই অংশটা আবার পড়ে রইল একটা, দুটোই কিন্তু বৃত্তকলা। আমরা যে কোনো একটা ধরো, এই যে এই অংশটা, এই বৃত্তকলার এই অংশটার আমরা ক্ষেত্রফল বের করতে চাইছি। এই কোণটা থিটা কোণ, এই কোণটি থিটা কোণ। তো এই ক্ষেত্রে দেখো পুরো বৃত্তের যে ক্ষেত্রফল, পুরো পরিধির ক্ষেত্রফল, এটা দুটো সমানুপাতিক হবে। তাই বৃত্তাকার এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে এই বৃত্তকলাটার ক্ষেত্রফল
বাই পুরো বৃত্তের ক্ষেত্রফল সমান এই বৃত্তকলার পরিধি মানে বৃত্তকলার এইটুকু অংশ বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই পুরো বৃত্তের পরিধি, পুরো বৃত্তটার পরিধি। এবারে বৃত্তকলার এই যে এই বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা সেটা আবার এখানকার কোণের সমানুপাতিক। এই থিটা কোণ যদি 1 ডিগ্রি হলে যা হবে 2 ডিগ্রি হলে তার ডাবল হবে, তাই এই কোণ, সুতরাং সেই ক্ষেত্রে এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তের পরিধি তাদের কোণের সমানুপাতিক হচ্ছে এই কোণ, এই বৃত্তচাপের কোণ বাই মোট কোণ। মোট কোণ মানে এই পুরো একটা রাউন্ড 360 ডিগ্রি বাই থিটা বাই 360 ডিগ্রি। সুতরাং এখানে কোণাকুণি গুণ করলে বৃত্তকলার ক্ষেত্রফল হবে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পুরো বৃত্তের ক্ষেত্রফল। পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে আমাদের এই যে আবার একটু দেখে নিচ্ছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তের পরিধি, এবারে বৃত্তচাপের দৈর্ঘ্যটা তার কোণের সঙ্গে সম্পর্ক থিটা বাই 360 ডিগ্রি, কোণাকুণি গুণ করলে আমরা পাচ্ছি বৃত্তকার কলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পুরো ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। এটাই হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলের গুরুত্বপূর্ণ ফর্মুলা। এটা এই সূত্রটা প্রচুর কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। বৃত্তকলার যে কোণ করেছে বাই মোট কোণ, এটা ঠিক ডিগ্রিতে বলে ডিগ্রি, রেডিয়ানে বলে সেরকম রেডিয়ান ইন্টু পাই আর স্কয়ার। এই প্রসঙ্গে আমরা একটু মনে রাখতে পারি যে এই এস আর এবং থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। এস সমান আর ইন্টু থিটা, যদি থিটাটাকে রেডিয়ানে করা হয়, ধরো 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি না বলে পাই বাই 3 করলে সেক্ষেত্রে এই সম্পর্কটা কাজ করে। তো এটা না হলে আমাদের এই সূত্রটা এই মুহূর্তে প্রয়োজন। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, মনে রাখবি সবসময়। এবারে কয়েকটা বৃত্ত বিভিন্নভাবে তারা সংযোগ হয়ে আছে, তাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করা। 4টে বৃত্ত 3টে বৃত্ত আমরা এখানে আলোচনা করব। এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, চিত্রের 4টি বৃত্তের মধ্যবর্তী অংশে যে ডট ডট অংশ, এই মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করো। বা এই জিনিসটা আমরা এইরকম বলতে পারি, একটা বড় ক্ষেত্র হয়েছে, এখানে 3টে ওই বৃত্তাকার চাপ দিয়ে হয়েছে, তাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দুটো একই জিনিস, ছবিটা শুধু দেখতে আলাদা। তো ধরি এই যে ক্ষেত্রটা বড় ক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ, এবং এখানে যে বৃত্তাকার অংশ বা এখানে যে বৃত্ত তার ব্যাসার্ধ যদি আর হয়, এক্ষেত্রে এ এবং আর এর মধ্যে আমরা সম্পর্ক দেখে নিই যে এ যেটা সেখানে এইটাও আর এইটাও আর, তার মানে এ সমান 2r হচ্ছে, এটাও আর হচ্ছে, এটাও আর হচ্ছে, এ সমান 2r। এইটা খুব গুরুত্বপূর্ণ, এ সমান 2r। এবারে মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, তো মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমি পুরো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব বিয়োগ এই যে 4টে বৃত্তকলা, এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দেবো, 4টে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দেবো। আচ্ছা, এখানে যে বর্গক্ষেত্র যেহেতু এই বৃত্তকলার এই যে কোণগুলো অবশ্যই 90 ডিগ্রি করে হচ্ছে, তাই সেটা লিখছি। দেখো, মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ 4টি বৃত্তকলার ক্ষেত্রফল, পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ 4টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু এ হলে এ স্কোয়ার মাইনাস 4টি বৃত্তকলা 4 ইন্টু 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি মানে থিটা বাই 360 ডিগ্রি, এখানে থিটার মান 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এবার 4টি বৃত্তকলা মিলিয়ে দেখবে এখানে একটা পুরো বৃত্ত চলে আসে, তার মানে এ স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। এইবারে আমরা এ সমান 2r বসাতে পারি যদি আমরা ব্যাসার্ধে কনভার্ট করতে চাই, ব্যাসার্ধ, অথবা আর সমান a বাই 2 বসাতে পারি। তো এ সমান 2r বসালে ক্ষেত্রফলটা এই আকার আসবে, আবার আর সমান a বাই 2 বসালে সেক্ষেত্রে এই আকার আসবে। তো যে কোনো থাক না কেন এইটা, এই সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, এখানকার এই ধারণাগুলো মানে আমাদের এই জিনিসগুলো করতে হবে। অঙ্কে কি, অঙ্কে হয়তো বর্গক্ষেত্রে একটা বাহু দেওয়া থাকবে, সেইখান থেকে এটা বের করতে হবে। তার মানে বর্গক্ষেত্রে বাহু দেওয়া থাকলে আমরা সেখানে ব্যাসার্ধটা বের করে নেব, ব্যাসার্ধ বসিয়ে দিলে চলে আসবে। অথবা কখনো হয়তো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলো, সেখানে বর্গক্ষেত্রের বাহু বের করে নেব, দিয়ে তারপর এ এবং আর দুটোর মান বসিয়ে দিয়ে এই হিসেবটা চলে আসবে। এখানে এ আর আর দিয়ে উত্তর না এসে যে সংখ্যা আসবে সেই অনুযায়ী, যদি সেন্টিমিটার থাকতো তাহলে এটা উত্তরটা আসতো বর্গ সেন্টিমিটার। এই যে ধারণাটা, এই ধরনের অঙ্ক বইতে আছে বা পরীক্ষায় আসেও। পরবর্তীকালে আর একটা ছবি দেখি, এটা হচ্ছে 3টে বৃত্ত,
ছবিতে দেখতে পাচ্ছি তিনটে বৃত্ত আছে। চিত্রের তিনটি বৃত্তের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয়। তো ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ আর এবং এখানে যে তিনটে বৃত্তের এই কেন্দ্রগুলো যোগ করলে একটা সমবাহু ত্রিভুজ হবে। তার প্রত্যেকটা বাহু যদি এ ধরা হয় তাহলে এখানেও সম্পর্কটা এ সমান 2r হচ্ছে, মানে একটা বাহু দুটো ব্যাসার্ধ যোগ করলে একটা বাহু হচ্ছে এ সমান 2r। এই কনসেপশনটা, এই ধারণাটা থাকা খুবই জরুরি। এখানেও যদি মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়, এই ছবি একই রকম, এখানে বাকি অংশটুকু দেওয়া নেই সমবাহু ত্রিভুজ। তো এখানে যদি মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করতে হয়, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তিনটে বৃত্তকলার মোট ক্ষেত্রফল বাদ দিতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো তাই এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার, এখানে এ ধরেছি, মাইনাস তিনটে বৃত্তকলা 3 ইন্টু 60°/360° পাই আর স্কোয়ার। যেহেতু এগুলো সমবাহু ত্রিভুজ তাই এই যে কোণগুলো, এই কোণগুলো 60° হবে। এই কোণটা 60°, প্রত্যেকটা কোণই 60°, বা এখানেও প্রত্যেকটা কোণ 60° হবে। তাই 3 ইন্টু 3 ইন্টু 60°/360° ইন্টু পাই আর স্কোয়ার। এরপর আমাদের অঙ্কে কিছু না কিছু দেওয়া থাকবে। যদি এই ধরো এই বাহুটা দেওয়া থাকলো 7 সেন্টিমিটার, তাহলে এই ব্যাসার্ধটা আর হবে গিয়ে 7/2 সেন্টিমিটার। 7/2 বা 3.5 বা 7/2ও লিখলে চলবে এইটা। সেখান থেকে আমরা এর জায়গায় 7 এবং আর এর জায়গায় 7/2 বসিয়ে সরল করলে হবে। অথবা যদি আমাদের এই ব্যাসার্ধটা দেওয়া থাকে, কখনো বললো না ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এই পুরো বাহুটা হবে গিয়ে 10 সেন্টিমিটার। মানে আর এর জায়গায় 5 আর এর জায়গায় 10 বসিয়ে যা আসবে, এগুলো সেন্টিমিটার থাকলে উত্তরটা আসবে বর্গ সেন্টিমিটার। এটা করে আমরা বসিয়েছি, হয় আর এর জায়গায় a/2 কিংবা এর জায়গায় 2r। এটা যেহেতু আমরা থিওরি হিসেবে করছি তাই এটা বসিয়েছি। এটাতে আর এর জায়গায় a/2 বসিয়ে একরকম করছি, আবার এর জায়গায় 2r বসালে এইটা আসছে। তো এই যে সূত্র, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এই আইডিয়াটা থাকা জরুরি। এই আইডিয়াটা থাকলে আমাদের পরীক্ষাতে অঙ্ক আসলে যা দেওয়া থাকবে, যাই দেওয়া থাকবে না কেন আমরা নিজেরা করে নিতে পারবো। তো বৃত্তের ক্ষেত্রফল এই চ্যাপ্টারের যে সমস্ত ধারণাগুলো, এই ধারণাগুলো এখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। এবারে বইতে অনেক অঙ্ক আছে, বা আমাদের অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় সঠিকভাবে নামানোর জন্য। তো এই মুহূর্তে আমি দুটো অঙ্ক আজকে আলোচনা করছি। পশ্চিমবঙ্গের যে পাঠ্যপুস্তক তার 18 অধ্যায়ে বসে দেখি 18 এর দুটি অঙ্ক, 5 নম্বর এবং 7 নম্বর, এই দুটি অঙ্ক আমি আলোচনা করছি। 5 নম্বর অঙ্কটি দেখি। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। তাহলে এখানে আমরা যে বৃত্ত, সেই বৃত্তের কি দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে। সেই ক্ষেত্রফল থেকে আমরা জানি ক্ষেত্রফল থেকে সেখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারি, আর বৃত্তের ব্যাসার্ধটা বের করে নিলে সেখান থেকে পরিধি। খুবই সোজা অঙ্ক, সবাই পারবে। তাও একটু দেখে নিই, আমি এটা করেছি জাস্ট স্যাম্পল হিসাবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। এখানে আমরা ধরার ক্ষেত্রে শুধু আর চাইলে ধরতে পারতাম। বৃত্তের ব্যাসার্ধ আর, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সেক্ষেত্রে সেমি না লিখতে পারি, তখন এখানে বর্গ সেমি লিখতে হতো। আর আমি আর সেমি লিখেছি। তো দুটোভাবেই করা যেতে পারে। তো আর সেমি, পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে বৃত্তের ক্ষেত্রফলটা যেহেতু 616 বর্গ সেমি দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার বর্গ সেমি সমান 616 বর্গ সেমি। তাই দুদিকে বর্গ সেমি লিখিনি। এবারে সরল করা হয়েছে, পাই জায়গায় আমরা কিছু না উল্লেখ থাকলে 22-এর 7 ধরে নিই। তাই আর স্কোয়ারের মানটা আমরা বের করলাম,
আর স্কোয়ারের মান 2 × 2 × 7 × 7, তার মানে আর এর মান 14, অর্থাৎ যে ব্যাসার্ধ নেবে সেই ব্যাসার্ধ হবে 14 সেন্টিমিটার। উত্তরে কিন্তু এই এককগুলো লিখতে হবে, একক যদি না লেখা হয় তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। পরিধির সূত্র 2πr সেমি, তাই 2 × পাই ভ্যালু, আর এর ভ্যালু বসে আমরা পরিধি পেয়ে গেলাম 88 সেমি। তাই বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধি দুটো আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের চেয়েছিল। পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্কটা একটু দেখি। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুইটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। এখানে কি দেওয়া আছে অঙ্কটা আরেকবার ভেবে নিই। একটা তার দিয়ে দুজন দুরকম বানিয়েছে, একই দৈর্ঘ্যের তার দিয়ে। একজন একটা আয়তাকার চিত্র বানিয়েছে আর একজন একটা বৃত্ত বানিয়েছে। তো আয়তাকার চিত্র তার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। আর যে বর্গাকার চিত্র তার ব্যাসার্ধ জানা নেই, বা ব্যাসার্ধ ধরলাম আর। এক্ষেত্রে ব্যাসার্ধটা আমি ধরেছি, শুধু আর ধরেছি, সেন্টিমিটার বলছি না, মানে কিছু একক বলছি না, পরে ওটা সেন্টিমিটার চলে আসবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেওয়া আছে, আমরা পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কারণ এখানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ আছে, সেখান থেকে আমরা পরিসীমা 176 সেন্টিমিটার বের করলাম। দৈর্ঘ্য 48 সেমি, প্রস্থ 40 সেমি, তাই পরিসীমা আমাদের 176 সেমি পেয়ে যাচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ বের করে। এবারে এই তারটাকেই যদি আমরা বৃত্ত তৈরি করি, তাহলে তার পরিধি এই পরিসীমার সঙ্গে সমান হবে, তার মানে তার পরিধিই হবে 176 সেন্টিমিটার। বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr, সুতরাং 2πr সমান 176 সেমি। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ আর ধরলে 2πr সমান 176 সেমি, এখানে পাইয়ের জায়গায় 22/7, তারপর কোনাকুনি গুণ করলে 176 × 7/2 × 22, কাটাকাটি করে আমরা পাবো 28 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 28 সেমি। এবারে দুজনের ক্ষেত্রফল বের করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য × প্রস্থ। আর এর মান আমরা পেলাম 2πr সমান 176 সেমি, তাহলে আর হচ্ছে 176 × 7/2 × পাই, 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ, 48 × 40 মানে 1920 বর্গ সেন্টিমিটার। আর বৃত্তের ক্ষেত্রফল সেটা হচ্ছে πr স্কোয়ার, 22/7 × 28, 28 যেহেতু সেমি ছিল, তাহলে 28 22/7 × 28 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটাও আমরা কাটাকাটি করে সরল করলে পাবো 2464, 2464 বর্গ সেন্টিমিটার। তো আয়তক্ষেত্রে ছিল 1920 বর্গ সেন্টিমিটার আর বৃত্তের ক্ষেত্রে হলো 2464 বা 2464 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছি আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বেশি। এখানে জানতে চেয়েছে কিসের ক্ষেত্রফল বেশি, উত্তর হলো বৃত্তের ক্ষেত্রফল বেশি। তো আমরা এক্ষেত্রে একটু বলি যে এই তারকে দিয়ে বিভিন্ন ধরনের যদি জ্যামিতিক চিত্র তৈরি করা যায়, যেমন বৃত্ত, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এবং চতুর্ভুজ বিভিন্ন আকৃতি, সমবাহু সমবাহু না, এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, ত্রিভুজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমবাহু, সমদ্বিবাহু, যাই করি না কেন সমস্ত চিত্রের যা ক্ষেত্রফল হবে, মানে যেটা ধরি না কেন প্রত্যেকটার থেকে বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলটা একটু বেশি হবে। তো যাই হোক, আমরা এই চ্যাপ্টারের দুটো অঙ্ক আলোচনা করলাম এবং যে ধারণাগুলো এর আগে আলোচনা করেছিলাম, সেই ধারণাগুলো কিন্তু থাকা খুবই জরুরি। যে বৃত্ত
বিভিন্ন ক্ষেত্রে কী রকম ব্যবহার করে তা সেই যে ধারণাগুলো, বৃত্ত, কলা, এগুলো জানা থাকলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারব। তো আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ, সবাই ভালো থেকো।